নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ষষ্ঠ শ্রেণী ভূগোল বিষয়ে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যে মডেল প্রশ্নগুলি আছে তার মধ্য থেকে 4 নম্বর মডেল প্রশ্ন কোচবিহার রামভোলা হাই স্কুলের সকল প্রশ্নের উত্তরগুলি আলোচনা করব। এইভাবে পরবর্তী বিদ্যালয়ে সমস্ত উত্তর পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। আর ভিডিও দেখে উপকৃত হলে একটা লাইক ও কমেন্ট করে দিও ও বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তাহলে চলো শুরু করা যাক। দেখো, একে বলেছে যে তোমাদের প্রদত্ত রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি উপযুক্ত প্রতীক চিহ্ন সহ চিহ্নিত করো। 1 বলেছে কারাকোরাম পর্বতমালা। তোমরা দেখো মানচিত্রের একদম উপরের দিকে একটি কালো রেখার মাধ্যমে কারাকোরাম পর্বতমালাকে দেখানো হয়েছে। 2 বলেছে থর মরুভূমি। এটা দেখো হলুদ রং দিয়ে ভারতের পশ্চিম দিকে দেখানো হয়েছে। 3 দেখো গঙ্গা নদী। এটা দেখো একটা নীল রেখার মাধ্যমে গঙ্গা নদীকে দেখানো হয়েছে। 4 হচ্ছে করমণ্ডল উপকূল। এটা একদম দক্ষিণ দিকে দেখো সবুজ রং দিয়ে দেখানো হয়েছে। আর 5 নম্বরে বলেছে দাক্ষিণাত্যের মালভূমি। এটা দেখো বাদামি বর্ণ দিয়ে দেখানো হয়েছে। এইভাবে তোমরা মানচিত্র রেখাঙ্কনগুলি করবে। 2 বলেছে সঠিক উত্তর নির্বাচন করো। 2-1 পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে যে কোণ করে অবস্থান করে তা হলো, উত্তর হবে অপশন বি 66.5 ডিগ্রি। 2 পৃথিবীকে উত্তর দক্ষিণে সমান 2টি ভাগে ভাগ করেছে। এটা হবে অপশন সি নিরক্ষরেখা। 2-3 নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন বেগ ঘন্টায়। এটা হবে অপশন এ 1650 কিমি। 2-4 পৃথিবী নয় সূর্যই সৌরজগতের কেন্দ্রে রয়েছে। এটা প্রমাণ করেন অপশন সি কোপার্নিকাস। 2-5 বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম। এটা হবে অপশন সি হাইগ্রোমিটার। 2-6 প্রদত্ত বায়ুস্তরের তাপ তার ঠিক উপরে থাকা বায়ুস্তরে প্রদান করার প্রক্রিয়াকে বলে। এটা হবে অপশন এ পরিবহন। 2-7 বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষয় করে। এটা হবে অপশন সি সিএফসি। 2-8 একটি অপ্রচলিত শক্তির উদাহরণ। এখানে হবে অপশন ডি বায়ু শক্তি। 2-9 শব্দের তীব্রতা পরিমাপের একক। এটা হবে অপশন সি ডেসিবেল। 2-10 ভারতে অবস্থিত হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এটা হবে ডি কাঞ্চনজঙ্ঘা। 2-11 কলকাতা শহরটি যে নদীর তীরে অবস্থিত তা হলো অপশন ডি গঙ্গা। 2-12 নর্মদা নদীর মোহনার নাম হলো, এটা হবে অপশন সি খামবাত উপসাগর। 2-13 ভারতের পূর্ব উপকূলের দক্ষিণ অংশের নাম। এটা হবে অপশন ডি উত্তর সরকার উপকূল। 2-14 বলেছে পশ্চিমবঙ্গের প্রধান খাদ্যশস্যের নাম। এটা হবে অপশন সি ধান। 2-15 কালো মাটিতে চাষ করলে ভালো হয়। এটা হবে অপশন সি তুলো। 2-16 ভারতের বৃহত্তম আদি জনগোষ্ঠীর নাম। এটা হবে অপশন এ গন্ড। 2-17 রাজ্য রাজধানী শহর ইত্যাদি যে মানচিত্রে দেখানো হয় তাকেই বলে অপশন বি রাজনৈতিক মানচিত্র। এরপর 3 বলেছে নিচের প্রশ্নগুলির
নির্দেশ মতো উত্তর দাও। 3 এ বলেছে নিচের বিবৃতিগুলি শুদ্ধ বা অশুদ্ধ লেখো। 3 এর 1 বলেছে মূলমধ্য রেখাটি একটি অর্ধবৃত্ত, এটা হবে শুদ্ধ। পরের প্রশ্ন দেখো, 3 এর 2 বলেছে যে বিদ্যালয়ের সামনে সাইলেন্স বোর্ড লাগানো থাকে, এটা হবে শুদ্ধ। 3 বলেছে পুরনো যুগের গাড়ি ব্যবহার করলে বায়ু দূষণের মাত্রা কমে, এটা হলো অশুদ্ধ। 4 বলেছে পৃথিবী সাধারণত পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে, এটা অশুদ্ধ। এরপর 3 B বলেছে শূন্যস্থান পূরণ করো। 1 বলেছে পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ ড্যাশ, এর উত্তর হবে 35%। 2 বলেছে ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদীর নাম, এর উত্তর হবে লুনি। আচ্ছা, 3 বলেছে সমান বৃষ্টিপাতযুক্ত রেখাকে বলে ড্যাশ, উত্তর হবে সমবর্ষণ রেখা। 4 বলেছে দাফলা ড্যাশ রাজ্যের প্রধান ভাষা, এটা উত্তর হবে অরুণাচল প্রদেশ। এরপর 3 C বলেছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। দেখো, 1 বলেছে পশ্চিমঘাট, এটার অপশানটা হবে বি সহ্যাদ্রি। 2 বলেছে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প, এটা হবে সি বায়ুর আর্দ্রতা। 3 বলেছে মরুভূমি, এটা হবে অপশান এ থর। এরপর দেখো বলেছে 3 D নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 বলেছে ভারতবর্ষ দেশটি পৃথিবীর কোন গোলার্ধে অবস্থিত, এটার উত্তর হবে উত্তর পূর্ব গোলার্ধে। 2 বলেছে ভারতের একটি প্রবাল দ্বীপের নাম কি, উত্তর হবে লাক্ষাদ্বীপ। 3 বলেছে ভারতের পার্বত্য অঞ্চলের ঢালু জমিতে কোন ফসলের চাষ ভালো হয়, এটার উত্তর হবে চা। 4 বলেছে মানচিত্রে কিভাবে নর্থ লাইন দেখানো হয়, এটার উত্তর হবে তীর চিহ্ন দিয়ে। এরপর 4 দাগের বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 4 1 বলেছে মহাবৃত্ত কাকে বলে। তোমরা চিত্রটা দেখো, পৃথিবীর নিরক্ষরেখা আর মূল মধ্যরেখা এবং 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা সম্মিলিতভাবে যে দুটি বৃহদাকার বৃত্ত তৈরি করে তাদেরকে মহাবৃত্ত বলে। আচ্ছা, 4 1 অথবা বলেছে পৃথিবীর প্রধান 4টি অক্ষরেখার নাম লেখো। তাহলে এখানে প্রধান 4টি অক্ষরেখা হলো নিরক্ষরেখা, যার মান 0 ডিগ্রি, কর্কটক্রান্তি রেখা, যার মান 23.5 ডিগ্রি উত্তর, মকরক্রান্তি রেখা, যার মান 23.5 ডিগ্রি দক্ষিণ এবং সুমেরু বৃত্ত রেখা, যার মান 66.5 ডিগ্রি উত্তর। এরপর 4 2 বলেছে শব্দ দূষণের ফলে মানবদেহে সৃষ্ট দুটি রোগের নাম লেখো। এখানে উত্তর হবে পাকস্থলীতে আলসার আর স্নায়ু দুর্বলতা। এরপর 4 2 অথবা বলেছে তোমার বাড়ির আশেপাশে শব্দ দূষণের দুটি উৎসের নাম লেখো। তাহলে দুটো উৎস হবে 1 যানবাহনের হর্নের আওয়াজ আর 2 বাজারে জনতার কোলাহল। এরপর 4 3 বলেছে কয়াল কাকে বলে। তোমরা ছবিটা দেখো, তাহলে বলবে উত্তরটা হবে মালাবার উপকূলের উপহ্রদগুলিকে কয়াল বলে। এরপর 4 3 অথবা বলেছে ভারতের পূর্ব উপকূলের বিভাগ দুটির নাম লেখো। ভারতের পূর্ব উপকূলের বিভাগ দুটির একটি হলো উত্তর সরকার উপকূল আর একটা হবে করমণ্ডল উপকূল। এরপর 4 4 বলেছে চেঞ্চু উপজাতি ভারতের কোন রাজ্যে বসবাস করে, এদের প্রধান জীবিকা কী। উত্তরটা হবে চেঞ্চু উপজাতি ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের বাসিন্দা এবং এদের প্রধান জীবিকা হলো শিকার আর ফলমূল সংগ্রহ করা। এরপর 5 দাগের বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5 1 অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো। দেখো, 1 অক্ষরেখাগুলি হয় পূর্ণবৃত্তাকার আর দ্রাঘিমা রেখাগুলি হয় অর্ধবৃত্তাকার। 2 অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত। 2
আর দ্রাঘিমা রেখাগুলি হলো উত্তর দক্ষিণে বিস্তৃত। 3. অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরালভাবে ও সমান ব্যবধানে বিস্তৃত। দ্রাঘিমা রেখাগুলি পরস্পর সমান্তরালভাবে বিস্তৃত নয় এবং তাদের মধ্যে সমান ব্যবধানও নেই। 4. 1 ডিগ্রি ব্যবধানে মোট অক্ষরেখার সংখ্যা 179টি আর 1 ডিগ্রি ব্যবধানে মোট দ্রাঘিমা রেখার সংখ্যা 361টি। এরপর তোমাকে 5-1 অথবা করতে দিয়েছে পৃথিবী নিরক্ষীয় তল ও কক্ষতলের দুটি পার্থক্য লেখো। দেখো, 1. পৃথিবীর নিরক্ষরেখা যে তল বরাবর রয়েছে তা হলো নিরক্ষীয় তল। অন্যদিকে পৃথিবীর কক্ষপথ যে তলে রয়েছে তা হলো কক্ষতল। 2. এই তলের সঙ্গে পৃথিবীর অক্ষ 90 ডিগ্রি কোণে আছে আর অন্যদিকে কক্ষতলের সঙ্গে পৃথিবীর অক্ষ 66.5 ডিগ্রি কোণে হেলে অবস্থান করে। তোমরা ছবি দুটো একটু দেখে বোঝার চেষ্টা করো। এরপর 5-2 বলেছে পৃথিবীতে দিনরাত্রি কিভাবে ঘটে সংক্ষেপে লেখো। তাহলে তোমরা এই ছবিটা দেবে এবং লিখবে পৃথিবী তার নিজের অক্ষের চারদিকে আবর্তনের সময় যে দিকটি সূর্যের সামনে আসছে সেই দিকে দিন হচ্ছে এবং তার বিপরীত দিকে আলোর অভাবে রাত্রি সংঘটিত হচ্ছে। এরপর 4-2 অথবা বলেছে আন্তর্জাতিক তারিখ রেখাকে বাঁকানো হয়েছে কেন। এর উত্তর হবে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করে আন্তর্জাতিক তারিখ রেখাটিকে কল্পনা করা হয়েছে। এই রেখাটি প্রশান্ত মহাসাগরের উপর অবস্থিত, তবে যে সকল স্থানগুলিতে দ্বীপ রাষ্ট্রগুলি রয়েছে সেই রাষ্ট্রগুলির উপর যাতে এই রেখাটি না যায় তার জন্য স্থান বিশেষে রেখাটিকে বাঁকানো হয়েছে। এই বাঁকানোর প্রধান কারণ হলো যদি একই রাষ্ট্রের দুপাশে দুটি পৃথক তারিখ হতো তাহলে দেশটির প্রশাসনিক কাজকর্মগুলি সম্পাদন করতে সমস্যার সম্মুখীন হতে হতো। এরপরে 5-3 বলছে বায়ু দূষণের 3টি কারণ লেখো। তাহলে বায়ু দূষণের 3টে কারণ হবে 1. কলকারখানা ও যানবাহনের বিষাক্ত ধোঁয়া। 2. তাপবিদ্যুৎ ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলি থেকে বের হওয়া ধোঁয়া ও ছাই। 3. অতিরিক্ত শিল্পায়ন ও নগরায়নের জন্য বৃক্ষছেদন করা। এরপর 5-3 অথবা বলেছে বৃষ্টির জলে কিভাবে অ্যাসিড তৈরি হয় এবং তার ক্ষতিকর প্রভাব লেখো। দেখো, অ্যাসিড বৃষ্টি বিভিন্ন উৎস থেকে যেমন কলকারখানা, যানবাহন প্রভৃতি থেকে নির্গত হওয়া সালফার ডাইঅক্সাইড আর নাইট্রোজেন অক্সাইড গ্যাসগুলি বাতাসে জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে সালফিউরিক ও নাইট্রিক অ্যাসিড উৎপাদন করে। আর এই অ্যাসিডগুলি যখন বৃষ্টিপাতের সঙ্গে ভূপৃষ্ঠে নেমে আসে তখন তাকে অ্যাসিড বৃষ্টি বলা হয়। অ্যাসিড বৃষ্টির প্রভাবগুলি হলো 1. এর প্রভাবে মাটি আম্লিক হয়ে পড়ে, ফলে ফসল উৎপাদন ব্যাহত হয়। 2. গাছের পাতায় হলুদ রঙের ছোপ পড়ে এবং গাছের খাদ্য উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হয়। 3. পুকুর, জলাশয় ইত্যাদি আবদ্ধ জলাভূমির জল আম্লিক হয়ে পড়ে, ফলে জলজ প্রাণীদের মৃত্যু ঘটে। 4. অট্টালিকা, সৌধ ও স্থাপত্যগুলির জৌলুস খুব দ্রুত নষ্ট হয়। 5. মার্বেল পাথরের তৈরি সকল বস্তুর উপর ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রের সৃষ্টি হয়। এই ঘটনাকে স্টোন ক্যান্সারও বলা হয়। এরপর দেখো, তোমাকে বলেছে 5-4 যে বড় স্কেলের মানচিত্র ও ছোট স্কেলের মানচিত্র বলতে কী বোঝো। তাহলে দেখো, উত্তরটা হবে যে সমস্ত মানচিত্রে কোনো ছোট অঞ্চল যেমন গ্রাম, শহর দেখানো হয় সেগুলিকে বড় স্কেল মানচিত্র বলে। এই মানচিত্রগুলিতে ভগ্নাংশ সূচক বা RF এর হর অনেক কম সংখ্যার হয়, যেমন 1 সেমিতে 2 কিলোমিটার, অর্থাৎ মানচিত্রের 1 সেমি ভূপৃষ্ঠের 2 কিমির সমান। তাহলে এর RFটি হবে 1:2 লক্ষ। আর ক্ষুদ্র স্কেলের মানচিত্র, যে সমস্ত মানচিত্রে বিরাট অঞ্চলকে দেখানো হয় যেমন মহাদেশ বা দেশ, সেগুলি হলো ছোট স্কেলের মানচিত্র।
এই মানচিত্রগুলিতে ভগ্নাংশ সূচক স্কেল বা RF এর হরটি অনেক বেশি সংখ্যার বা বড় সংখ্যার হবে। যেমন 1 সেমিতে হবে 250 কিমি, অর্থাৎ ভূপৃষ্ঠের মানচিত্রের 1 সেমি সমান ভূপৃষ্ঠের 250 কিমি, অর্থাৎ এক্ষেত্রে RFটি হবে 1:250 লক্ষ। এরপর প্রশ্ন বলেছে অথবাটা 5-4 অথবা মানচিত্রের 3টি অপরিহার্য উপাদানের নাম লেখো। তাহলে মানচিত্রের 3টি অপরিহার্য উপাদান হবে, এক হলো শিরোনাম, এর দ্বারা মানচিত্রের বিষয়বস্তুর ধারণা পাওয়া যায়। 2 উত্তর দিক নির্দেশক, এর সাহায্যে দিক সম্পর্কে ধারণা করা যায়। আর 3 স্কেল, এর সাহায্যে মানচিত্রের নির্দিষ্ট দুটি স্থানের মধ্যে স্থান দুটোর দূরত্ব সঠিকভাবে নির্ণয় করা যায়। এরপর 6 দাগের বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 6-1 বলেছে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি কি কি? যে কোনো দুটি পদ্ধতির চিত্রসহ পরিচয় দাও। তাহলে দেখো, বায়ুমণ্ডল 3টি পদ্ধতিতে উত্তপ্ত হয়। 1 বিকিরণ পদ্ধতি, 2 পরিবহন পদ্ধতি এবং 3 পরিচলন পদ্ধতি। এর মধ্যে দেখো বিকিরণ পদ্ধতি, তোমরা ছবিটা দেখো ভালো করে। এই পদ্ধতিতে কি হয়, সূর্য থেকে আগত তাপ প্রথমে ভূপৃষ্ঠে এসে পড়ে এবং ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে তোলে। তবে ভূপৃষ্ঠ থেকে দীর্ঘ তরঙ্গ রূপে কিছুটা তাপ মহাশূন্যে ফিরে যায়। এই তাপ বায়ুস্তরগুলিকে ভেদ করে মহাশূন্যে ফিরে যাওয়ার সময় বায়ুস্তরগুলিকেও উত্তপ্ত করে তোলে। আর একটা পদ্ধতি হচ্ছে পরিবহন পদ্ধতি। তোমরা নিচের ছবিটি দেখো। এখানে দেখো এই পদ্ধতিতে কি হয়, সূর্য থেকে আগত তাপের কারণে প্রথমে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর উত্তপ্ত হয়। সেই উত্তপ্ত বায়ুস্তর তার উপরে থাকা বায়ুস্তরে তাপ সঞ্চালিত করে এবং উপরের বায়ুস্তরগুলিও ধীরে ধীরে উত্তপ্ত হতে থাকে। এরপর দেখো বলেছে 6-1 অথবাটা পৃথিবীর বিভিন্ন স্থানে বায়ুমণ্ডলের তাপমাত্রার তারতম্যের কারণ কি? 2টি কারণ চিত্রসহ বর্ণনা দাও। তাহলে দেখো, পৃথিবীর বিভিন্ন স্থানে বায়ুমণ্ডলের তাপমাত্রার তারতম্যের প্রধান কারণ হলো, 1 হলো উচ্চতার তারতম্য, 2 হচ্ছে অক্ষাংশগত তারতম্য, 3 হচ্ছে সমুদ্র থেকে দূরত্ব, 4 হচ্ছে বাতাসে উপস্থিত আর্দ্রতা, আর 5 হচ্ছে ভূপ্রকৃতি ও মৃত্তিকার তারতম্য। এর মধ্যে দেখো উচ্চতার তারতম্য, সমুদ্রপৃষ্ঠ থেকে কোনো স্থানের উচ্চতা যত বেশি হবে স্থানটির গড় উষ্ণতা তত কমতে থাকে, কারণ বিকিরণ, পরিবহন ও পরিচালন প্রক্রিয়াতে তাপ সরবরাহ উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কমতে থাকে। আর 2 হচ্ছে অক্ষাংশগত তারতম্য, পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল থেকে মেরুর দিকে যত যাওয়া যায় সূর্যরশ্মির তত তির্যকভাবে আপতিত হয়। নিরক্ষীয় অঞ্চল জুড়ে সূর্যরশ্মি লম্বভাবে আপতিত হওয়াতে সারা বছর এখানকার বাতাসের গড় উষ্ণতা বেশি, আবার মেরু অঞ্চলে সারা বছর জুড়ে সূর্যের আলো তির্যকভাবে পৌঁছায়, তাই এখানকার গড় উষ্ণতা অত্যন্ত কম হয়। এরপর 6-2 বলেছে গঙ্গা নদীর গতিপথ বর্ণনা দাও। তোমরা ছবিটা দেখো এবং দেখো গঙ্গা নদীর গতিপথকে আমরা 5 ভাগে ভাগ করেছি। প্রথম হচ্ছে উৎস, এটি গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে উৎপন্ন হয়েছে। এরপর গঙ্গার উচ্চ গতি বা উচ্চ প্রবাহ, উৎস থেকে হরিদ্বার পর্যন্ত গতিপথটা হলো গঙ্গার নদীর উচ্চ প্রবাহ। এই পর্যায়ে গঙ্গা প্রথমে ভাগীরথী নামে প্রবাহিত হয়ে দেবপ্রয়াগের কাছে অলকানন্দার সঙ্গে মিলিত হয়েছে এবং এই মিলিত প্রবাহ গঙ্গা নামে পরিচিতি লাভ করেছে। এলাহাবাদের কাছে গঙ্গা তার প্রধান উপনদী যমুনার সঙ্গে মিলিত হয়েছে। এরপর হচ্ছে মধ্য প্রবাহ, হরিদ্বার থেকে মুর্শিদাবাদের মিঠাপুর পর্যন্ত গঙ্গা নদীর মধ্যগতি। এই পর্যায়ে গঙ্গার নানা উপনদী যেমন গোমতী, ঘরঘরা, গণ্ডক, কোশি, সোন, রামগঙ্গা, মহানন্দা ইত্যাদি গঙ্গায় গিয়ে মিশেছে। আর নিম্ন প্রবাহ, মুর্শিদাবাদের মিঠাপুর থেকে গঙ্গাসাগর পর্যন্ত গতিপথটা হলো গঙ্গা নদীর নিম্নগতি। এই পর্যায়ে গঙ্গার মূল প্রবাহটি 2টি শাখায় বিভক্ত হয়ে একটি শাখা পদ্মা নামে বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং অন্য শাখাটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়েছে।
আর আরেকটা হচ্ছে মোহনা। গঙ্গা নদী বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে। তোমরা ছবিটিকেও এঁকে দেবে। এরপর দেখো বলেছে 6-2 অথবা ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের পার্থক্য লেখো। তাহলে দেখো 1, ভারতের পূর্ব উপকূল দক্ষিণ পূর্ব দিকে বঙ্গোপসাগর বরাবর অবস্থিত, আর অন্যদিকে ভারতের দক্ষিণ পশ্চিম দিকে আরব সাগর বরাবর পশ্চিম উপকূল অবস্থিত। 2, ভারতের পূর্ব উপকূল ভাগ প্রায় 80 থেকে 100 কিমি চওড়া। অন্যদিকে ভারতের পশ্চিম উপকূল ভাগ মাত্র 50 থেকে 65 কিমি চওড়া। 3, ভারতের পূর্ব উপকূলে অনেক নদী বদ্বীপ গড়ে উঠেছে। অন্যদিকে ভারতের পশ্চিম উপকূলে নদী বদ্বীপ গড়ে উঠতে দেখা যায় না। 4, ভারতের পূর্ব উপকূলে নিরবচ্ছিন্ন ও বিস্তৃত সমভূমি দেখা যায়। অন্যদিকে ভারতের পশ্চিম উপকূলে অনিরবচ্ছিন্ন এবং সংকীর্ণ সমভূমি দেখা যায়। 5, ভারতের পূর্ব উপকূলে তুলনামূলকভাবে কম বৃষ্টিপাত ঘটে। অন্যদিকে ভারতের পশ্চিম উপকূলে তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাত ঘটে। এরপর বলেছে দেখো 6-3, ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। আর ভারতের কোন রাজ্যে ধান চাষ বেশি হয়? তাহলে দেখো ধান চাষের অনুকূল পরিবেশগুলোর মধ্যে প্রথমেই হবে উষ্ণতা। ধান চাষের জন্য বার্ষিক গড় 22 থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার প্রয়োজন। 2 হচ্ছে বৃষ্টিপাত। ধান চাষের জন্য প্রায় বার্ষিক 150 থেকে 300 সেমি বৃষ্টিপাতের প্রয়োজন। 3, জমি ও মাটি। এই ফসল চাষের জন্য নিচু জমির প্রয়োজন, যেখানে জল দাঁড়িয়ে থাকতে পারে। আর ধান চাষের জন্য পলিযুক্ত দোআঁশ মাটি উপযুক্ত। আর ভারতের পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি ধান চাষ হয়। এরপর 6-3 অথবাটা বলেছে সময় অনুযায়ী ভারতের উৎপাদিত ফসলের শ্রেণীবিভাগ করো ও তাদের বর্ণনা দাও। তাহলে দেখো সময় অনুযায়ী ভারতের উৎপাদিত ফসলকে 3 ভাগে ভাগ করা হয়। 1 হলো রবি ফসল, 2 হলো খারিফ ফসল এবং 3 হলো জাইদ ফসল। রবি ফসল, এই ফসলগুলি শীতকালে চাষ করা হয়, অর্থাৎ অক্টোবর-নভেম্বরে চাষ করা হয় এবং মার্চ-এপ্রিল মাসে ফসল কেটে নেওয়া হয়, যেমন গম, ডাল, তৈলবীজ প্রভৃতি। 2 হচ্ছে খারিফ ফসল। এই ফসলগুলি বর্ষাকালে চাষ করা হয়, অর্থাৎ জুলাই-অক্টোবর মাসের মধ্যে চাষ সম্পন্ন হয়। এই সময় বেশি জল লাগে এমন ফসলগুলি যেমন ধান, আখ, পাট, ভুট্টা প্রভৃতির চাষ হয়। আর 3 হলো জায়েদ ফসল। এই ফসলগুলি মুখ্যত গ্রীষ্মকালীন ফসল, অর্থাৎ মার্চ থেকে জুন মাসের মধ্যে চাষ সম্পন্ন হয়, যেমন সয়াবিন, সূর্যমুখী, আলু ইত্যাদি। তাহলে আমরা সকল প্রশ্নের সমাধান করলাম। এইভাবে পরবর্তী মডেল প্রশ্নের উত্তরগুলি পেতে দয়া করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে তোমরা পরের ভিডিওর নোটিফিকেশন পেতে পারো। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।